এই যে গাড়ির ব্যবসা, গাড়ির বেচাকেনা, এটা অর্থনীতির গতিধারা কিভাবে প্রভাবিত হয়? ভীষণভাবে হয়। যেমন ধরুন, একসময় আপনার বিগত সময়ে যখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল এবং তাদের যে কর্মকাণ্ড কিংবা অর্থনৈতিক প্রোগ্রাম অথবা বড় বড় প্রকল্প, তারই স্পিল ওভার কিংবা উপচে পড়া ইয়েতে কিন্তু অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। বাজারে বড় মাছটা বিক্রি হয়, মাংস বিক্রি হয়, তারপরে আমাদের গাড়ি বিক্রি হয়। অনেক হিসাব নিকেশ থাকলে কিংবা রাজনৈতিক চাপ থাকলে কিংবা একটা রাজনৈতিক পট পরিবর্তন হলে কিন্তু সেটা একদম থমকে যায়। একটা শ্রেণী যারা খুব এফ্লুয়েন্ট, সচ্ছল হয়েছিল, যাদের কাছে অনেক টাকা পয়সা ছিল, যারা রাজনীতি করত, পাশাপাশি ব্যবসা করত কিংবা ব্যবসা কাম রাজনীতি করত, কন্ট্রাক্টারি করত, তাদের কাছে প্রচুর পয়সা ছিল। সেই শ্রেণীটা, তাদের মধ্যে সরকারি আমলারাও আছে, পুলিশ আছে, অন্যান্য বাহিনীর লোকেরা আছে, তারা মিলে কিন্তু একটা বিশাল গোষ্ঠী ছিল যারা ছিল এই ড্রাইভিং সিটে। তারা হঠাৎ করে ডিজেপের হয়ে গেল, নাই। পুলিশের 40% পুলিশ সার্ভিসই নাই। আচ্ছা, রাজনীতি যারা করতো, যারা এই ধরনের প্রভাবশালী ছিল, তারা ডিজেপিয়ার, পালিয়ে গেছে দেশ থেকে অথবা লুকিয়ে আছে। সবচেয়ে বড় কথা, তাদের কাছে যে টাকা পয়সা ছিল, যেটা ছিল বাজারে খুব খরচ হতো, তারা ইজি ইনকাম, ইজি এক্সপেন্ডিচার, সেটা না থাকাতে মানুষ এখন মনে করছে ওই সময়টাই ভালো ছিল, অনেক টাকা পয়সা ছিল, আমরা তো ব্যবসা করতে পেরেছি, মাছটা বিক্রি হয়েছে, মাংস বিক্রি হয়েছে, তারপরে আমার গাড়ি বিক্রি হয়েছে। এখন যদি বলা হয়, ওইটাও কিন্তু একটা অস্বাভাবিক অবস্থা ছিল, অনেক বেশি অর্থের হ্যাঁ। প্রবাহ। আর কারণ হলো সেটা আর্টিফিশিয়াল ছিল, আমাদের ইকোনমি সেটা পারমিট করতো না। সরকার ধার করে কিংবা খালি প্রকল্পের পর প্রকল্প করে এক ধরনের আর্টিফিশিয়াল গ্রোথ দিকে কিন্তু তারা নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। আমি বলবো অনেকটা এক ধরনের অ্যাডিকশন। কিন্তু রিয়েল গ্রোথটা হয়তো এরকমই হবে, এখন যা আছে কি তার থেকে একটু ভালো হতে পারে। এখন এটা যদি অবস্থা হয়, তাহলে সরকার পরিবর্তনের পরে যেটা হলো যে আমরা হঠাৎ করে কিন্তু অলমোস্ট থমকে গেলাম এবং বাজারে টাকা পয়সার সঞ্চালন কমে গেল। কারণ যাদের কাছে টাকা ছিল তারা নিজেরাও নাই, তাদের টাকাগুলোও বন্ধ হয়ে গেল। এইটা কিন্তু একটা শক। এই শকটা ক্রমশ আস্তে আস্তে অনেক সময় লাগবে কাটিয়ে হতে, কারণ ওই শ্রেণীর লোকেরা যদি বাজারে না ফিরে। এখন আমি পাশাপাশি বলবো, পৃথিবীর সব দেশেই পুঁজিপতিদের কিন্তু আহ্বান করে। আমেরিকাতে আপনি টাকা নিয়ে যান, মিস্টার ট্রাম্প কিন্তু বসে আছেন যে তুমি $3 থেকে $6 মিলিয়ন নিয়ে আসলে আমি তোমাকে নাগরিকত্ব দিয়ে দেবো, আর কি সুবিধা চাও সবই দেবো। ইউরোপেও তাই, এমনকি জাপানের মতো দেশেও আপনি ইনভেস্টার হিসেবে গেলে আপনাকে স্বাগত জানাচ্ছে, দুবাইতে তারা স্বাগত জানাচ্ছে। ফলে আমাদের কিন্তু একটা কৌশল নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন যাই হোক, অপরাধী ব্যতীত কিংবা সরাসরি যারা খুন খারাপি কিংবা লুণ্ঠন কিংবা ব্যাংক লুটে জড়িত, তাদেরকে চিহ্নিত করে বাকি সবার পুঁজিটা যারা দেশে আসে, দেশে ব্যবসা করে, সেই ব্যাপারটা চিন্তা করতে হবে আমার মনে হয়। কারণ পুঁজি, টাকা তো টাকা, টাকার গায়ে কিন্তু কালো কিংবা সাদা লেখা থাকে না। বাট আমি অ্যাট দ্য সেম টাইম বলবো, যারা অপরাধের মাধ্যমে দেশের মারাত্মক ক্ষতি করে আপনার এই অর্থ সম্পদ গড়েছে, তাদেরকে অবশ্যই আমরা যদি শহীদদের মর্যাদা দিই, তাহলে তাদের ব্যাপারে একটা কঠোর জায়গায় আসতে হবে রাষ্ট্রকে, আগামী দিনে রাজনীতিকদেরকে। এই অঙ্গীকার কিংবা এই ম্যানিফেস্টো অথবা এই যেটাকে বলা হয় সনদ, এটা দরকার। এটা না হলে কিন্তু বাংলাদেশ কখনোই ঠিক জায়গায় আসবে না। এবং এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের, প্রতি বছর প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষ কর্মসংস্থানে বাজারে আসছে, তাদেরকে পাওয়া যাচ্ছে ভূমধ্যসাগরের সমুদ্রে পড়ে মারা যাচ্ছে, আমাজনের জঙ্গলেও পাওয়া যাচ্ছে তরুণদের। এটা হতে পারে না। আমার মনে হয় যে আমরা এই পরিবর্তনের একটা বার্তা, এটা যদি রাজনীতিবিদরা বুঝে থাকেন, তাহলে তারা তাদের মতো করে জনগণের কাছে বার্তাটা পৌঁছাবেন যে তারা পুঁজির বিন্যাসটা কীভাবে দেখতে চান। এরকম অলিগার্ক তৈরি হবে, বড় বড় পুঁজিপতি রাষ্ট্রীয় আশীর্বাদ পুষ্ট হয়ে যারা বড় বড় ব্যাংকের মালিক হবে কিংবা অনেকগুলো ব্যাংকের মালিক করে দিলেন, তারপরে রাষ্ট্রীয় সম্পদ লুট করে বড় প্রকল্প করে আমলাতন্ত্রর লোকেরা কিংবা এমনকি বিচারকরা থেকে শুরু করে পুলিশের বিভিন্ন বাহিনী লুণ্ঠনে জড়িত হয়ে গেল। এটা ভয়ঙ্কর, ইতিহাসে নজিরবিহীন পৃথিবীতে। এই রাজনীতিটা তো অর্থনীতিতে নেতিবাচক এটা প্রভাব আমি ফেলছে, বলবো যে আপনাদের গাড়ির এটা ব্যবসাতেও তো নিশ্চয়ই রাজনীতি প্রভাব যখন ফেলছে। প্রফিটেবল করা হয়েছে তখন এটা হয়েছে। আবার রাজনীতিতে থাকার জন্য আপনি যখন সুযোগ করে দিয়েছেন, অনেকটা আপনার সন্তানকেও যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, সে কিন্তু স্পয়েল হয়ে যাবে।
We have spoiled our economy, we have spoiled our administration, we have spoiled our judiciary and all the institutions. মানে আমাদের যেটা বলা হয়, বুদ্ধিজীবীরা বলেন যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা ছিল একটা কৌশল। ব্যাংকগুলো, যেমন ইসলামী ব্যাংকের মতো ব্যাংকে হস্তক্ষেপ করাকে আমি মনে করি এটা কিন্তু যারা করিয়েছে তারা কিন্তু সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে করছে, যাতে এখানে ক্ষুদ্র মাঝারি কিংবা ব্যবসা যে প্রসার হচ্ছিল সেটা যেন স্তব্ধ হয়ে যায়, আগেতে না পারে। এটাও কিন্তু দিজ আর ল্যাব টেস্ট ডিজাইনস টু রুইন দিস কান্ট্রি ইকোনমিক্যালি, এবং তার নৈতিক জায়গাটা ভেঙে দেওয়া, তাকে যেন অর্থনীতিতে যেখানে যেখানে উত্থিত হচ্ছে। অনেকবার কিন্তু বাংলা বাজারে আগুন লেগেছে, ওই যে আপনার যেখানে বঙ্গবাজারে। কেন? প্রথমটা যখন লেগেছে এখন থেকে প্রায় 30 বছর কি তারও বেশি সময় আগে, স্পষ্টত তখন এটা কিন্তু অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল, নাশকতা ছিল, কিন্তু সরকারগুলো বেশি এগুলো ব্যাপারে কথাবার্তা বলেনি। কারণ কী ছিল জানেন? কারণ ছিল ওইখানে জুতা, স্যান্ডেল, তারপরে গার্মেন্টসের একটা আফ্রিকা থেকে লোকেরা এসে টনে টনে মাল নিয়ে যাচ্ছিল, ইউরোপ থেকে আসা শুরু করেছিল। তো যারা এটাকে দেখেছে যে এখানে তো একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল উত্থান হচ্ছে, ক্ষুদ্র মাঝারি শিল্প দাঁড়িয়ে যাচ্ছে, ওদের সমূলে বিনাশ করার জন্য অগ্নিকাণ্ড করে একদম জ্বালিয়ে দিয়েছে। ভয়ঙ্কর। মানে এটা একটা অর্থনৈতিক সোভারেন্টি যাতে না দাঁড়ায় সেরকম ঘটনা পরেও হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সমস্যা সে সময়। অল দিজ আর নাশকতা, কিন্তু নাশকতা আগামীতেও হতে হবে। সেজন্য আমি মনে করি এইসব ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, সুশাসনের ব্যাপারে এবং রাষ্ট্রকে গড়ার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, পরিবহনের ব্যাপারে, আবাসনের ব্যাপারে, সমাজে বৈষম্যহীন সমাজ চালু করার দর্শনটা সকল দলের কিংবা জনগণের একমত হওয়া উচিত।